দেখো ওদিকের গার্ডেনটা। হ্যাঁ, কিন্তু এই রাহুল তো এখনো এলো না। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি একটা ফোন করে রাখো না ওকে। হুম, খুব সুন্দর লাগলো না। হ্যালো, হ্যাঁ রাহুল, তুই কোথায়? আমরা তো এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। শোনো না, বলো বলো, ওই সাইনবোর্ডটার সামনে আমরা দাঁড়াচ্ছি। আচ্ছা, হ্যাঁ রে, এই আমরা একদম এক্সিট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি। কি বললো রাহুল? বলেছে যে অলমোস্ট পৌঁছে গেছে। এই তো চলে এলো। ওয়েলকাম টু আগরতলা বন্ধুরা। কেমন আছিস? এই চলছে। কি খবর প্রেরণা? খুব ভালো, তোর কি খবর বল? এই চলছে। হ্যাঁ রে রাহুল, তোর এক কথায় কোনো প্ল্যান ছাড়া ত্রিপুরায় তো ঘুরতে চলে এলাম। তা আমরা যাচ্ছি কোথায়? তোর সব কথার উত্তর পেয়ে যাবি। আগে তুই আর প্রেরণা গাড়িতে বস। ঠিক আছে, চলো। ব্যাগটা চলো। কিরে সন্দীপ, সেই যে বাবার চাকরি সূত্রে আমাদেরকে ছেড়ে রাজ্য ছেড়ে তোরা বাইরে চলে গেলি, তোর বুঝি আমাদের কথা আর এই সুন্দরী ত্রিপুরার কথা মনে পড়লো না? তো মনে পড়বে না তোদের সবার কথা, আমার এই আগরতলার কথা, ত্রিপুরার সুন্দর সুন্দর সব জায়গার কথা সবই মনে পড়েছে। কিন্তু তুই তো জানিস, প্রথমে পড়াশোনা, তারপর মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, এবং তারপর এই প্রেরণা সুন্দরীর সাথে ঘর বাঁধা। জানিস রাহুল, বিয়ের পর এমন একটা দিন বাদ যায়নি যে ওর আগরতলায় কাটানো ছোটবেলার কথা, দারুণ দারুণ সব টুরিস্ট স্পট, মনে প্রশান্তি এনে দেয় এমন মন্দিরের কথা সে আমাকে বলেনি। তোর পোস্টে কম বেশি দেখেছি, কিন্তু সেইভাবে আর জেনে উঠতে পারিনি। তাই তুই যখন ইনভাইট করলি এখানে আসার, আমরা তো আর লোভই সামলাতে পারলাম না। বন্ধু, আরেকটা জিনিস কি জানিস, চারিদিকে কি দারুণ ট্রান্সফরমেশন চোখে পড়লো। এই আগে কি ছিল আর এখন কি হলো। জানিস রাহুল, এয়ারপোর্ট দেখে তো ও অবাক। প্লেন থেকে নেমে হা করে তাকিয়ে আছে। জিজ্ঞেস করা আমাকে বললো, কি গো আমরা ঠিকঠাক জায়গায় এসেছি তো, নাকি ভুল করে অন্য কোনো রাজ্যে চলে এসেছি? তারপর আমি সাইন বোর্ড দেখে ওকে বললাম, হ্যাঁ মশাই, আপনি আপনার জন্মভূমিতেই পা ফেলেছেন। তা ঠিক বলেছিস তোরা। ত্রিপুরা এখন আর ডেভেলপিং স্টেট নয়, বরং ডেভেলপড স্টেট। আমার কথা বিশ্বাস না হয় তোরা নিজেরাই দেখে নিতে পারবি। আচ্ছা, আমাদের এই সফরটার একটা নাম দিলে কেমন হয়? যেমন দি জার্নি টু দ্য ল্যান্ড অফ সেরেনিটি দিলে? নট ব্যাড। আর আমরা যেখানে যেখানে যাব সেটা হবে এক একটা পর্ব। তাহলে প্রথম পর্বের নাম দেওয়া যেতে পারে জার্নি টু দ্য হার্ট অফ টেম্পল সিটি, কারণ আজকে আমরা যাচ্ছি মন্দির নগরী উদয়পুরে। আমি কিন্তু ভিডিও ব্লগিং এর মাধ্যমে যেখানে যেখানে যাব সব তুলে ধরবো আমার ফ্রেন্ড ফলোয়ার্সদের জন্য। ঠিক আছে? ঠিক আছে। तो फिर सफर शुरू किया जाए और उसके साथ सफर का आनंद भी उठाया जाए, एकदम दिल खोल के। दुग्गा दुग्गा। দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা এগিয়ে চলেছি আগরতলার দিকে। আগরতলায় যাবার পথে আমাদের প্রথম চোখে পড়ল শচীন দেববর্মন সরকারি মহাবিদ্যালয়ের পাশে তৈরি হওয়া অ্যালবার্ট এক্কা পার্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে অবিস্মরণীয় করে রাখার জন্য গড়ে তোলা হয়েছে এই পার্ক। এরপর রাজ্য বিধানসভা যাওয়ার রাস্তাকে বাঁদিকে রেখে একটু এগোলেই পুরাতন রাজভবন ও রবীন্দ্র কানন, যার নান্দনিক শোভা আজও বিমোহিত করে এখানে আসা প্রত্যেকটি মানুষকে। চলতে থাকা সময়কে আরেকটু সময় দিলে আস্তাবল ময়দানের কাছাকাছি আসতেই উঁকি দিতে শুরু করলো উজ্জয়ন্ত প্রাসাদের চূড়া। ত্রিপুরা রাজ্যের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই রাজপ্রাসাদ, যার নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে
এই রাজপ্রাসাদেই গড়ে উঠেছে ত্রিপুরা স্টেট মিউজিয়াম। তার পাশাপাশি এই রাজপ্রাসাদ এখন ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র। ইতিহাস থেকে একটু সামনে এগোতেই আমরা এসে গেলাম হাওড়া নদীর দুই ধারকে এক করে দিয়ে তৈরি হওয়া এবং অগণিত মানুষের অফিস টাইমে যানজট থেকে সময় বাঁচানোর মোক্ষম উপায় ফ্লাইওভারে। একটু আসতেই চোখে পড়ল হাওড়া নদীর সংস্কার চলছে জোর কদমে। ফ্লাইওভার থেকে নামতেই দেখা মিলল আকাশের সাথে কথা বলতে থাকা দূরদর্শন ত্রিপুরার তালগাছ থেকে উঁচু টাওয়ারে, আর রাস্তা থেকে চোখে পড়ল দেবদারু গাছের সারি। আরও কিছু দূর এগোতেই রাস্তার ডান দিকে বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এভাবে কয়েক কিলোমিটার পর আমাদের নজরে এলো ত্রিপুরার বৃহত্তম চা বাগান হরিশনগর টি এস্টেট। কত কথা উঁকি দিচ্ছিল মনে, আর তার রেশ কাটতে না কাটতেই হাজির হয়ে গেলাম অফুরন্ত বনরাশির মাঝে গড়ে ওঠা সিপাহীজলা চিড়িয়াখানার সামনে। এই সিপাহীজলা চিড়িয়াখানাই ক্লাউডেড লেপার্ড তথা মেঘলা চিতার জন্য পুরো দেশে বিখ্যাত। এগিয়ে চলেছি আমরা মন্দির নগরীর দেখা পেতে একটু ভিন্ন স্বাদে। রাহুল, আমরা কি তাহলে চলে এসেছি উদয়পুর? না না, এখনো পৌঁছইনি, অনেকক্ষণ তো চলছি, তাই একটু চা বিরতি নেব। বন্ধু একদম ঠিক আমার মনের কথাটা বলেছিস। চল 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 চল। এই তো চলে এসছে। তিনটে চা দিন আর তিনটে সিঙ্গারা দিন। প্রেরণা, এই জায়গাটার নাম হচ্ছে বিশ্রামগঞ্জ। তা গাইড মশাই, ইতিহাসের সঙ্গে জায়গার কি কোনো মিল আছে? চমৎকার, নিশ্চয়ই আছে। গঞ্জ মানে হচ্ছে গ্রামীণ হাট। রাজ আমলে যখন কোনো মহারাজ হাতির পিঠে চড়ে আগরতলা থেকে উদয়পুর আসতেন, তখন ওনারা এই জায়গাতেই বিশ্রাম নিতেন। সেখান থেকেই এই জায়গার নাম বিশ্রামগঞ্জ। আর উদয়পুরের আগে এটাই সব থেকে বড় শহর। আর এখান থেকে ঠিক ডান দিকে মন নিলেই পৌঁছে যাওয়া যাবে নীরমহল। তা আমরা এখানে কি যাচ্ছি? অবশ্যই যাব, তবে আজকে না। ওকে, দেন লেটস রিজিউম দ্য জার্নি ওয়ান্স अगेन। ৮ নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি। প্রকৃতির নয়নাভিরাম দৃশ্যকে চোখে জায়গা দিতে দিতে ক্রমেই অপেক্ষার অবসানের অপেক্ষা করে চলেছি। সত্যি হলো তাই। গোমতীর দেখা পেয়েই বুঝতে পারলাম মন্দির নগরের মাটি ছুঁতে চলেছি। জাতীয় সড়ক থেকে গাড়ি বাঁদিক নিয়ে কিছু দূর এগোলো, আর তারপরেই অপলক চোখে সাক্ষী হলাম ইতিহাসের। এখান থেকেই আমাদের জার্নি শুরু। এটা হচ্ছে শিব মন্দির, অনেকে একে বলেন চতুর্দশ দেবতা মন্দির। আচ্ছা, পীঠমালা অনুযায়ী এখানেই ত্রিপুরেশ ভৈরব অবস্থান করেন। তা এটা কোন মহারাজা তৈরি করেছিলেন? এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজ ধন্যমাণিক্য। আচ্ছা, এখানে তো আরো দুটো মন্দির আছে, হ্যাঁ। এগুলো কিসের? একটা হচ্ছে বিষ্ণু মন্দির, যা নির্মাণ করেছিলেন গোবিন্দমাণিক্যের পুত্র রামদেব ঠাকুর আনুমানিক 1673 খ্রিস্টাব্দে। আর আরেকটা হচ্ছে গোপীনাথ মন্দির, যা নির্মাণ করেছিলেন মহারাজ কল্যাণমাণিক্য 1650 খ্রিস্টাব্দে। চলো একটু দেখে আসি।
শিববাড়ি থেকে বদরমোকাম যাবার পথে রাস্তার বাঁদিকে অবস্থিত গুণবতী মন্দিরগুচ্ছ। আমাদের জার্নির পরবর্তী ধাপে আমরা এখন দাঁড়িয়ে আছি গুণবতী মন্দিরের সামনে। বাহ, এই নামটা কিন্তু খুবই আকর্ষণীয়, তাই না? হ্যাঁ, আর জানো আমি না ইন্টারনেট ঘেটে জানতে পেরেছি মহারানী গুণবতী ছিলেন মহারাজা গোবিন্দ মানিকের স্ত্রী, তাই তো? বাহ, ব্রাভো! আমার টুরিস্টরা তো দেখছি বেশ ইন্টেলিজেন্ট আর কিউরিয়াস। এই মন্দিরের ইতিহাসটা অনেকটা এরকম। মহারাজা গোবিন্দ মানিক্যের স্ত্রী মহারানী গুণবতী 1668 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রতিটি মন্দিরে জোড়াকক্ষ, সামনেরটি অপেক্ষাকৃত ছোট, ছাদের আকৃতি চৌচালা। পেছনের মূল কক্ষের ছাদ জোড়া চৌচালার ওপরে মুকুট আকৃতির বুরুজ। সেই মুকুট আর ছাদের কার্নিশের নিচে স্তরে স্তরে নকশা কাটা। মূল কক্ষের চার কোণায় প্রতিটিতে নকশা কাটা মিনার উঠেছে ছাদের নিচ পর্যন্ত। দেওয়ালেও নানান নকশা। প্রতিটি মন্দিরের প্রবেশপথের খিলানে খাঁজ কাটা। নিভৃত বেলায় এখনও এই মন্দির প্রাঙ্গণ যেন ফিস ফিস করে বলতে থাকে পুরনো সেই দিনের কথা। আমরা এখন যে জায়গাটা এসেছি সেটা উদয়পুরের রাজনগর এলাকা। আর যেখানে এসেছি তার সাথে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে পরিচিত। এই মন্দিরের নাম ভুবনেশ্বরী মন্দির। ও, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজস্বী উপন্যাস এবং বিসর্জন নাটকে ঠিক এই মন্দিরের কথাই উল্লেখ আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। রাজা গোবিন্দ মানিক্যের আমলে ওই সপ্তদশ শতাব্দীতে এই মন্দিরটির নির্মাণ করা হয়েছিল। ঠিক শুধু বলেছো। তাই নয়, স্থাপত্যের দিক থেকেও এই মন্দির বেশ আকর্ষণীয়। চল ভেতরে গিয়ে দেখা। শতাধিক বছর পুরনো এই মন্দির শুধু উদয়পুরবাসী নয়, গোটা রাজ্যের জনগণের কাছে অত্যন্ত আবেগজড়িত একটি জায়গা। স্থাপত্যের দিক থেকেও এই মন্দির বেশ আকর্ষণীয়। চারচালা ও স্তূপ বিশিষ্ট এই মন্দির প্রাচীন ভারতীয় মন্দির শৈলীর এক অপূর্ব নিদর্শন। মন্দিরের স্তম্ভগুলিতে ফুলের প্যাটার্নযুক্ত মোটিভগুলি হাইলাইট করা হয়েছে। ভুবনেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের এক বিকাশময় অধ্যায় রচিত হচ্ছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ এই স্থানের অনিমেষ আনন্দ উপভোগ করতে আসেন। হিন্দু ধর্মের জন্য এটি একটি পবিত্র স্থান এবং লোকেরা শান্তি, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ জীবনের জন্য এখানে প্রার্থনা করে থাকেন। মন্দিরের পাশে বিশাল এক পাকুর গাছ ছায়া বিছিয়ে রেখেছে। পাশেই 3 তলা সমান উঁচু ওয়াচ টাওয়ারে উঠে চারপাশের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যায়। নিচে দেখা যায় পাহাড়ি ভূমিতে ঘন গাছপালার ফাঁকে গোমতী বইছে। পলাশ ফুলে সুশোভিত পথ ধরে কোনো পথিক কিংবা ভ্রমণ পিপাসু মন যখন এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়, তখনই সে যেন একটা টাইম ট্রাভেল করে পৌঁছে যায় অতীতের পাতায়। কল্পনার রঙে মনের ক্যানভাসে সে এঁকে ফেলে কোনো এক স্বর্ণালী সকালে এই পুণ্যতোয়া গোমতীর জলেই স্নান করেছিলেন মহারাজ গোবিন্দ মানিক্য। এই মন্দিরের সোপানে দাঁড়িয়েই হাসি জানতে চেয়েছিল এত রক্ত কেন, যার উত্তর আমরা আজও খুঁজে পাইনি। এই প্রেরণা,
তুমি কি নিজের মধ্যেই আছো? সত্যি সন্দীপ, মনে হচ্ছিল আমিও যেন ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছিলাম। চল এবার তাহলে পরের স্টেশনের জন্য পা বাড়ানো যাক। এবার কি সেই মহেন্দ্র খান সন্দীপ যেখানে যাবার মানত করেছিলে তুমি? গাইডের উপরে ভরসা রাখতে শেখো, ডোন্ট বি এ স্পয়েল স্পোর্ট। তাহলে চল যাই। চলো। তাহলে শোন, আজকে আমরা উদয়পুরে স্টে করছি, তোরাও জার্নি করে এসেছিস, হোটেলে রেস্ট নে। রাতে উদয়পুর শহরটা এক্সপ্লোর করব, আর আগামীকাল সকালে স্নান করে মাতাবাড়ি দর্শন করব। ঠিক আছে, চল যাওয়া যাক। চল। ভুবনেশ্বরী মন্দির থেকে উদয়পুর শহরে ফেরার পথে এক নজরে দেখে নিলাম পুরান রাজবাড়ির হাল হকিকত। মন্দিরের ঠিক পাশেই রয়েছে পুরাতন রাজবাড়ি। রাজা নেই, রাজ্যপাট নেই, কিন্তু ফেলে আসা অতীতের এক সুমহান ঐতিহ্য আজও বহন করে চলেছে এই রাজবাড়ি। উত্তরে গোমতী নদী, পূর্ব ও পশ্চিমে খারাটিলা, দক্ষিণ থেকে ঢালু পাহাড় বেয়ে এখানে ওঠা যায় কেবল। এখানে দাঁড়িয়ে তাই চারিদিকে তাকালেই অনুমান করা যায় ভৌগোলিক অবস্থানগত কৌশলে কতটা গুরুত্বপূর্ণ এই টিলার অবস্থান, শত্রুর পক্ষে কতটা কঠিন এই প্রাসাদ দুর্গ আক্রমণ। গোবিন্দমাণিক্যের রণকৌশলগত দূরদর্শিতার প্রমাণত এই প্রাসাদের অবস্থানই। আচ্ছা, এই দিঘিটা কিন্তু বেশ সুন্দর আলোকসজ্জায় সাজিয়েছে না? হ্যাঁ, আবার পেছনে রবীন্দ্রসঙ্গীত আবহটাকে একটু অন্যরকমই বানিয়ে দিল। জানিস এই শহর কথা বলতে পারে, আর তা শুনতে পাবি যখন কোনো পরন্ত বিকেল কিংবা সন্ধ্যাবেলা কোনো লেকের পাশে এসে বসবি। এখন আমরা যে লেকটার পাশে রয়েছি তার নাম জগন্নাথ দিঘি, বেশ পুরনো। তবে এটা ছাড়াও আরও দিঘি রয়েছে, যেমন অমর সাগর, কল্যাণ সাগর, ধনী সাগর, মহাদেব দিঘি ইত্যাদি। আমার মনে হয় আগেরকার সময়ে এখানে এত এত যে মন্দির রয়েছে সেখানে পুজোর জন্য ব্যবহৃত জল এই দিঘিগুলো থেকে নেওয়া হতো, তাই না? অ্যাবসলিউটলি রাইট। অ্যাটমসফিয়ারটা কিন্তু একদম পোয়েটিক বলে মনে হচ্ছে। এরকম শতাধিক বছর পুরনো এই লেকের ধারে বসাও কিন্তু একটা গর্বের বিষয়। এ যেন ইতিহাসকে নিজের চোখের সামনে থেকে দেখা। হ্যাঁ, এখন মনে হয়েছে একসময় এই অঞ্চলটার নাম ছিল রাঙামাটি। ঠিক। যেখানে প্রত্যেক দিন এত এত জল দূষণ বাড়ছে সেখানে এই দিঘিগুলো দেখ কি পরিষ্কার, কি পরিচ্ছন্ন। আসলে এই অঞ্চলের লোকেদের রুচি ও বোধের তারিফ না করে আর আমি পারলাম না। জনবিস্ফোরণের সময়ে এত বড় বড় দিঘি আর দেখাই তো যায় না। ঠিক, চল হাঁটতে হাঁটতে শহরটাকে আরেকটু কাছ থেকে দেখি। চল। আর 5টা শহর থেকে একদম ভিন্ন এই শহর। আদিম সরলতা আর আধুনিক ব্যস্ততার এক আকর্ষক মেলবন্ধন চোখে পড়ে এখানে। সারাদিনের কর্মব্যস্ততাকে একপাশে রেখে মানুষজন ভিড় জমান রাস্তার দুপাশে গড়ে ওঠা বিভিন্ন ধরনের খাবারের দোকানে। চপ, সিঙ্গারা থেকে আরম্ভ করে রংবাহারি তেলে ভাজার আয়োজন নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। খেতে খেতে কোথাও হয়তো মনের এক কোণে উঁকি দিতে থাকে মন্দির নগরীর নানান কথা উপকথা। এই কথাদের সমষ্টি হলো ইতিহাস, বর্তমান ও আগামী। উদয়পুর যদি একটা শরীর হয় তবে এখানকার মন্দিরগুলো হলো এর শিরা উপশিরা। আড্ডা, খাবার আর কথায় ভর করে ক্রমশ নেমে আসবে রাত, এবং এই শহর ধীর লয়ে প্রস্তুতি নেবে মন্দিরের ঘণ্টাধ্বনিতে সূচিত আগামীকালের। আশা করি তোদের আর বলে দিতে হবে না যে তোরা কোথায় এসেছিস। এবার তোদের মতো করে ঘুরে দেখ আর পুজো দে, আর আমিও আমার মতো করে মা ত্রিপুরেশ্বরীর কাছে আমার মনের কথা বলি।
চল, তোদের পুজো শেষ হলে কল করিস। ঠিক আছে, চল। পনেরোশো এক খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি বিষ্ণুর উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে স্বপ্নাদৃষ্ট হয়ে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোষ্টি পাথরে নির্মিত ত্রিপুরা সুন্দরী বিগ্রহ এনে এই মন্দিরে স্থাপন করেন। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ধরা হয় 51 পীঠের এক পীঠ। পুরাণের কাহিনী অনুসারে সতীর অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেই জায়গায় পীঠস্থানে পরিণত হয়েছে, তাই এটিও একটি শক্তিপীঠ। ত্রিপুরা সুন্দরী বিগ্রহ উৎকৃষ্ট কোষ্টি পাথরে নির্মিত। বিগ্রহের উচ্চতা 1 মিটার 57 সেন্টিমিটার, প্রস্থ 64 সেন্টিমিটার। দেবী মূর্তি একটি পাথরের বেদিতে স্থাপিত। সবাসনে শায়িত মহাদেবের বুকের উপর পা দুটি স্থাপন করে দেবী দণ্ডায়মান। দেবীর মাথায় আছে মুকুট ও জটারাশি। ত্রিপুরা সুন্দরী মন্দিরটি ত্রিপুরার নিজস্ব স্থাপত্য রীতিতে নির্মিত। মূল দ্বার পশ্চিমমুখী, উত্তর দিকেও একটি দরজা আছে। মন্দিরের বাইরের পরিমাপ 24 ফুট পূরণ 24 ফুট, ভেতরের পরিমাপ 16 ফুট পূরণ 16 ফুট। দেয়াল 8 ফুট পুরু। মন্দিরের উচ্চতা 75 ফুট। চার কোণায় আছে 4টি প্রধান স্তম্ভ। ওপরের গম্বুজ বৌদ্ধ রীতির অনুকরণে নির্মিত। এর ওপরে সপ্তকলসি, তার উপরে পিতলের ধ্বজদণ্ড। এই মন্দিরের গঠনশৈলীতে বিভিন্ন প্রদেশ ও ধর্মের মন্দিরের গঠন রীতির সংমিশ্রণ রয়েছে। এটাই ত্রিপুরার নিজস্ব গঠন রীতি। মন্দিরের পূর্ব দিকে 6.4 একর জমি জুড়ে কল্যাণ সাগর অবস্থিত। সাগরের জলে বিভিন্ন জলজ প্রাণী, মাছ এবং কচ্ছপ রয়েছে। পুণ্যার্থীরা পুণ্যার্জন করার জন্য এখানে এসে এই সমস্ত জলজ প্রাণীদেরকে বিস্কুট মুড়ি খাওয়ান। প্রতি বছর দীপাবলি উপলক্ষে ত্রিপুরা সুন্দরী মন্দিরে এক সুবিশাল মেলার আয়োজন করা হয়। যে স্থানটিতে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির অবস্থিত তাকে বলা হয় কুর্মপীঠ। আর আধুনিক যুগের কথা মাথায় রেখে এবং ক্রমবর্ধমান দর্শনার্থীদের ভিড় সামলাতে নতুন রূপে সেজে উঠছে মাতাবাড়ি প্রাঙ্গণ। প্রতিদিন হাজারো ভক্ত তাদের মিনতি নিয়ে মায়ের কাছে আসে। জনশ্রুতি এই যে মা কাউকে নিরাশ করেন না। প্যারা প্রসাদ এখানকার সব থেকে বিখ্যাত জিনিস, আর সেজন্য মন্দির চত্বরে রয়েছে শতাধিক প্রসাদ ভাণ্ডার। সন্তানের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন মাতা ত্রিপুরেশ্বরী। পুজো দিয়ে ভালোই লাগলো না বলো? কিন্তু রাহুলকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। একবার কি ফোন করবে ওকে? একটা ফোন করে দেখি। কি রে, পুজো দিয়েছিস তোরা? হ্যাঁ রে, দিলাম। পুজো দিলাম। আর পুজো দিয়ে মনটা কেমন যেন এক দৈবিক আনন্দে ভরে গেছে। থ্যাংক ইউ রাহুল। ওয়েলকাম। আচ্ছা এনে প্রসাদ খা। তাই নাও, তুমিও নাও। সত্যি রে রাহুল, আজ তোর চোখে এক নতুন অভিজ্ঞতা হলো। তোকে না পেলে মনে হয় এই মন্দির নগরীর মাহাত্ম্য জানাই হতো না। আরে আমি কিছুই না, সব মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ। আমি তো নিমিত্ত মাত্র। চল এবার পরের জার্নির জন্য প্রিপেয়ার্ড হই। জয় মা ত্রিপুরেশ্বরী জয়।